নোরা পাগলা ইয়েকে কবর থেকে তুলে জ্বালিয়ে দেয়া। এই যে বাংলাদেশে এই মুহূর্তে কোন মানুষ এমনকি মৃত লাশও এই সরকারের আমলে নিরাপদ নয়। অতএব যেহেতু এই সরকারের আমলে আ কেউ নিরাপদ নয়, অতএব এই সরকার বেশিদিন টিকতে পারার কোন কারণ নেই। এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একজন প্রফেশনাল কূটনীতিবিদ যে কে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের মাধ্যমে আমরা বিশ্বাস করছি যে আমেরিকা এবং যে যেই যেই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এই যে ২ টি শক্তির মাঝে দিয়ে আমেরিকা এমন একটি সময়ে বাংলাদেশে নতুন অ্যাম্বাসেডর দিলেন। সাথে, সাথে সেই সময়ের ভিতরে একই সময়ে ভারতীয় নতুন অ্যাম্বাসেডর দিয়েছেন। এটা একটি খুব, খুব মনে করতে পারি যে এটা একটা সিগনাল যে কিছু না কিছু কুকিং হচ্ছে, যেটা জানতে গেলে আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে। আর বাংলাদেশে এখন ডাকসু নির্বাচনের কথা। ডাকসুতে আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম ছাত্র রাজনৈতিক দল যারা বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের সাথে সমস্ত আন্দোলনের সাথে যুক্ত, বাংলাদেশ ছাত্রলীগকে এই মুহূর্তে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং শিবির যারা বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি ছাত্রদেরকে হত্যা করেছে, রগ কাটে তারা, এদেরকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়াটা সম্পূর্ণভাবে বাংলাদেশ বিরোধী পদক্ষেপ। এবং আমরা আশা করছি যে ঢাকা ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা এটা এমন একটি পদক্ষেপ তারা নিতে পারে ভোটের মাধ্যমে, যাতে করে তারা শিবিরকে প্রত্যাখ্যান করে এবং শিবিরের যাতে একটি লোকও সেখানে নির্বাচিত না হতে পারে। কারণ এই মুহূর্তে জগদ্দল পাথরের ন্যায় যে সরকার আমাদের ঘাড়ে চেপে বা বুকে চেপে বসে আছে, তাদের আমলে যা কিছু ঘটছে সমস্ত কিছুই বলবো বেআইনি, কারণ তাদের সাংবিধানিক কোনো অধিকার নেই। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের উপর যে অন্যায়গুলো হয়ে যাচ্ছে, এই অন্যায়গুলো আসলে বলবো প্রকৃতিও আর ধারণ করতে পারছে না। কারণ প্রকৃতি তার স্বাভাবিকভাবেই এই অন্যায়কে আর মেনে নিতে পারবে না বলেই আমাদের যে বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি, সেটা হলো বিশ্বে ইতিমধ্যে ডক্টর ইউনূসকে আর এককভাবে তাকে সময় দিতে হবে এই কথাগুলো বলছে না। কারণ ১২ বা ১৩ মাসে বাংলাদেশে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। আমাদের প্রেসের কোনো ফ্রিডম নেই। আপনার বিচার ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, যে সেখানে বিচারহীনতা এবং সমস্ত জঙ্গিদেরকে মুক্ত করে দেয়া, বাংলাদেশের সমস্ত জায়গায় ইসলামীকরণ এবং গত ২৪ ঘন্টা আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা চিঠি আমাদের হাতে এসেছে, যে চিঠিতে কানাডিয়ান এম্বাসিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কয়েকজন নেতাকে ভিসা দেওয়ার জন্য অনুরোধ করেছে। তারা কানাডাতে যাবে, যেটা কোনো রাজনৈতিক দল, এমনকি ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্র্যাকটিসও বোধহয় আমি কখনো দেখিনি, যে তারা রাজনৈতিক দলের মেম্বার হিসেবে কাউকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউকে অন্য কোনো রাষ্ট্রকে অনুরোধ করে তাদেরকে ভিসা দেওয়ার জন্য। এই যে অব্যবস্থাপনা, এই সকল অব্যবস্থাপনার সাথে যেটা আরো যুক্ত হয়েছে, যে বাংলাদেশের যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনী আপনারা দেখেছেন ১৬ই জুলাই সরাসরি সাধারণ মানুষের উপর, নিরস্ত্র মানুষের উপর গোপালগঞ্জে গুলি করার জন্য তারা নির্দেশ দিচ্ছে। এবং এই যে টোকাই শ্রেণীর কয়েকজনকে নিয়ে তারা এনসিপি একটা রাজনৈতিক দল তৈরি করেছে, তাদেরকে বাংলাদেশে সমস্ত জায়গায় ঘুরিয়ে এনেছে, তাদের প্রোটোকল দিয়ে, তাদের গাড়ি দিয়ে, এমনকি গোপালগঞ্জ থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছে। অতএব এই ব্যবস্থাটা আর বেশি দিন টিকে থাকার কোনো উপায় নেই। যুক্তরাষ্ট্র এটা বুঝে গেছে এবং আমরা অপেক্ষা করছি এই নতুন রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে যাচ্ছেন, তার কাছ থেকে আমরা হয়তোবা আমরা দেখতে পাবো যে একটা ইনক্লুসিভ নির্বাচনের জন্য বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, যেটাকে কোনো ক্রমেই কোনো সাংবিধানিক সরকার হিসেবেই কেউ গ্রহণ করছে না, তার থেকে বাংলাদেশ নিষ্কৃতি পাবে। তা যদি না হয়, আমরা মনে করছি যে একাত্তরের যে রাজনৈতিক শক্তি, সেই শক্তি এর মাধ্যমেই বাংলাদেশকে পুনর্মুক্ত করা যাবে।
রফিকুল ইসলাম ভূঁইয়া ডাকসু নির্বাচনের শিবির টাকা ও উপঢৌকন বিতরণ করছে। অবশ্যই। এবং আমার মাধ্যমে আমি এইজন্য আপনাদের সকলকে বলছি আমার লাইভটুকু শেয়ার করে দিবেন। ঢাকা ইউনিভার্সিটির ছোট ভাইয়েরা, আপনারা যারা আমার কথা শুনছেন, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত যে 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 ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, তার অংশ আপনারা, এই গৌরবের অংশ এই আপনারা ছাত্ররা। এই ঢাকা ইউনিভার্সিটি সেই তার জন্মলগ্ন থেকে বাংলাদেশের বা বাঙালির ইতিহাসের প্রতিটি ধাপে ধাপে আপনারা কিন্তু তা প্রমাণ রেখেছেন, আপনারা অংশগ্রহণ করেছেন। বাংলাদেশের স্বাধিকার আন্দোলনে ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে বড় অবদান আর ছাত্রদের। এবং 25শে মার্চ রাতে প্রথমে যেই পাকিস্তানি আর্মি সর্বপ্রথম যে জায়গাটি আক্রমণ করে সেটা হলো ঢাকা ইউনিভার্সিটি, স্পেশালি জগন্নাথ হল। আমি যদি ভুল না বলে থাকি আমাকে কেউ শুদ্ধ করে দিতে পারেন। অতএব আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, এই বাংলাদেশ বিরোধী যে শিবির, যে জঙ্গি গোষ্ঠী, তাকে কিন্তু বাংলাদেশে আপনারা কোনোভাবেই স্থান দিবেন না। এবং স্পেশালি ডাকসু নির্বাচনে আপনারা ভোটের মাধ্যমে তাদেরকে প্রতিহত করবেন, তাদেরকে বাতিল করে দেবেন। সেটাই আমাদের আমার কাছ থেকে আপনাদের প্রতি আহ্বান। আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি সর্বদাই প্রস্তুত। আপনারা যারা আমাকে নতুন দেখছেন তাদের কাছে বলে রাখছি, আমি দস্তগীর জাহাঙ্গীর। আমি ওয়াশিংটন ডিসি থেকে পলিটিক্স, পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি ইন্দো প্যাসিফিক জোন, স্পেশালি বাংলাদেশ এবং ওয়াশিংটন ডিসির পলিসি নিয়ে সংবাদ সংগ্রহ করার চেষ্টা করি, প্রশ্ন করার চেষ্টা করি এবং আপনাদের সামনে আপনাদের কথা নিয়ে আমি স্টেট ডিপার্টমেন্টে উপস্থিত থাকার চেষ্টা করি। ততক্ষণ আপনাদের যদি আর কোনো কারো প্রশ্ন এই মুহূর্তে আমার কাছে না থেকে থাকে, তাহলে সকলকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আবারও খুব দ্রুততম সময়ে যাতে আপনাদের সাথে যুক্ত হতে পারি সেই আশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আমেরিকার রেজিম চেঞ্জ ট্যাবলেট কি 2026-এর ভারত নির্বাচনে কার্যকর হবে? আমেরিকার রেজিম চেঞ্জ ট্যাবলেট কি ভারতের? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। ভারত মানে যুক্তরাষ্ট্র সেই বলবো তিউনিসিয়া থেকে আরম্ভ করে তিউনিসিয়া, মিশর, লিবিয়া, ইরাক, সিরিয়া, তারপর শ্রীলঙ্কা, এসব, আফগানিস্তান, তারপর বাংলাদেশ। এখন ইন্ডিয়া ভারতের রেজিম চেঞ্জের বিষয়টা উড়িয়ে দেওয়ার কোনো সম্ভাবনা নেই, তবে এ বিষয়ে খুব আর্লি হয়ে যাবে। যেভাবে কবর থেকে আমি পৃথিবীর ইতিহাস একটু অতিরঞ্জিত কথা বলছি না, আমি পড়াশোনা করার সময় পৃথিবীর বিভিন্ন দেশের, এশিয়ার, ভারত উপমহাদেশের, ইউরোপের, ইংল্যান্ডের বা ব্রিটেনের, আমেরিকার ইতিহাস আমি পড়েছি। প্রাচীন ইতিহাস, মধ্যযুগের ইতিহাস, নবকালীন ইতিহাস, এই ধরনের অ্যাট্রোসিটির কথা আসলে জানা যায়নি। অতএব বাংলাদেশ যে একটি গভীর খাদে পড়ে গিয়েছে এই ডক্টর ইউনূসের মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে, সেটা আমরা দেখতে পাচ্ছি। না হলে একজন ব্যক্তির লাশকে কিভাবে তুলে পুড়িয়ে দেওয়া যায়, সে তার মানে বাংলাদেশে আইনের শাসন বলতে কোনো কিছুই আর বর্তমানে নেই, যেখানে মানুষকে সরাসরি হত্যা করা হচ্ছে, লাইভে হত্যা করা হচ্ছে, সমস্ত সাংবাদিকদেরকে জেলে পুরে রাখা হয়েছে, বিচার ব্যবস্থা ভেঙে দেওয়া হয়েছে। 21শে অগাস্টের মামলায় বিচার যাদের করা হয়েছে তাদের সকলকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে, শত শত জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এই সকল কিছুই বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে, যেটা যেটা আপনার আর আমার এখন আর অজানা নয়। 13 মাস হয়ে গেল বাংলাদেশের রাষ্ট্রটা আসলে বাংলাদেশ বিরোধীদের হাতে চলে গিয়েছে। সেটা থেকে পুনরুদ্ধারের জন্য আপনারা যেরকম সচেষ্ট, আমরা প্রবাস থেকেও আমাদের কাজগুলো করে দিয়ে যাচ্ছি। দেশবাসীর পক্ষে আপনাদের অসংখ্য ধন্যবাদ। নূর পাগলার লাশ পুড়িয়ে কি
অর্জিত হলো দেশে। তৌহিদি জনতা কেন ধর্ম বিশ্বাস এটা একটা বিষয় এখানে মানে আমরা নিজেদের জানার জন্য বলি। তৌহিদি কোনো জনতা এটা সম্পূর্ণ কৃত্রিম একটা বিষয়। মব যে তৈরি করা হচ্ছে এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। এটা ডক্টর ইউনূসের যে আম অ অসাংবিধানিক সরকার, এই সরকার এর জন্য সম্পূর্ণভাবে দায়ী এবং আমি বিশ্বাস করি যে ভবিষ্যতের কোনো গণতান্ত্রিক সরকার এই সমস্ত কিছুরই বিচার করবে। মাঝে কিছু নিরপরাধ সাধারণ মানুষ আত্মাহুতি দিচ্ছে বা তাদেরকে হত্যা করা হচ্ছে, এটা খুবই জঘন্যতম কাজ। মুক্তিযোদ্ধাদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে এটা খুবই জঘন্যতম কাজ। এবং আপনারা জানেন ১৬ই জুলাই যেভাবে গোপালগঞ্জে আর্মি সাধারণ নিরস্ত্র মানুষের উপর গুলি করেছে, সেটাকে ইতিমধ্যে অ্যানালিস্টরা বলেছেন যে এটা হলো গণহত্যা। আরেকটা বিষয় হলো যে ১৩ মাসে কিন্তু গত সরকারের প্রধান সহ তাদের বিরুদ্ধে যে সকল কেসগুলো দেওয়া হয়েছে সেসবগুলো হলো হত্যা মামলা, কিন্তু তাদের দুর্নীতির মামলার খবর কি? সে অতএব দুর্নীতি যদি এতই হয়ে থাকে যেসবগুলো প্রচার ছিল গত ৫ বছরে, সেই দুর্নীতির মামলাগুলো হচ্ছে না কেন? জাহাঙ্গীর ভাই, আপনাকে নিয়মিত পাই না কেন? আপনার লাইভের অপেক্ষায় থাকি। রফিকুল ইসলাম ভূঁইয়া, অবশ্যই আমি চেষ্টা করব সবসময় আপনাদের সাথে লাইভে আসার জন্য। নিউ ইয়র্ক আওয়ামী লীগের কয়েকজনকে পুলিশ ধরে নিয়েছে, তাদের অবস্থা তথ্য উপদেষ্টার হামলা করার জন্য। আমি যতটুকু সেটা জানি, তথ্য উপদেষ্টার উপর কোনো হামলা হয়নি। আর সেখানে প্রতিবাদ সভা করেছিল ওনার উপস্থিতির জন্য, এবং সেখানে একজনকে পুলিশ অ্যারেস্ট করার কথা না বলে বলবো পুলিশ কাস্টডিতে নিয়েছিল। তার অর্থ হলো যে তাকে আটক করা হয় রাস্তায় এবং তখনই তাকে ছেড়ে দেওয়া হয়, এটাই আমি জানি। ভৌমিক দস্তগীর ভাই, আপনি দুর্যোগে যে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, আমরা সত্যিকার অর্থেই কৃতজ্ঞ আছি। আমি সবসময় চালিয়ে যাওয়ার অনুরোধ রইল। চেতনা ৭১, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় বাংলাদেশ। অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের সাপোর্টিভ কথা বলার জন্য। বাংলা, আমি যেটা বলি ৭১ সনে আমি শিশু ছিলাম, এখন আমি শিশু নই। অতএব বর্তমান সময়ে বাংলাদেশের যে দুরবস্থা, বাংলাদেশ যে বেদখল হয়ে গেল, সেখান থেকে আপনাদের বাংলাদেশকে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য যা কিছু করা সম্ভব আমার দ্বারা তাই করা হবে। চলতি মাসে বাংলাদেশে আমরা কি দুর্গাপূজা নির্বিঘ্নে করতে পারবো বলে মনে হয় আপনার কাছে? সনাতনীরা সত্যি সর্বদা উদ্বিগ্ন আছে। গত ২৪ বা ৪৮ ঘন্টার ভিতরে আমরা দেখলাম যে কিছু আরম্ভ হয়ে গেছে, যেটা প্রতি বছর দুর্গা পূজার আগেই ঘটে বাংলাদেশে। আমি বলবো যে বাংলাদেশের মুসলমানেরা কেন, মুসলমান বলতে আমি সকল মুসলমানকে এক কাতারে দাঁড় করছি না, অবশ্যই আমাকে কেউ ভুল বুঝবেন না, যে বাংলাদেশের উগ্রবাদী যারা বাংলাদেশকে মনে করেন যে শুধুই এটা তাদের মুসলমানদের দেশ, তাদের খুব কতিপয় কিছু অংশ এই যে হিন্দু সমাজের বা বাঙালি সমাজের, সনাতনী সমাজের যে সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার ভাগেই তারা বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরিয়ে দেয়, আক্রমণ করে, সেটা ইতিমধ্যে শুরু হয়েছে আমি যা দেখতে পেলাম। এবং আমি আশা করছি, এটা আশা করার মানে এইভাবে এই সরকারের কাছ থেকে তো আমরা আসলে কিছু আশা করতে পারি না। আশা করার কি কোনো কারণ আছে? আমার মনে হয় না কোনো কারণ আছে। আশা করতে পারি, কিন্তু কোনো ফলাফল হবে না। কারণ এই সরকার, আপনারা জানেন যে বাংলাদেশের সনাতনীদের উপর যেভাবে গত ১২-১৩ মাসে যেভাবে আক্রমণ হচ্ছে, হত্যা করা হচ্ছে, রেপ করা হচ্ছে, এ সকলের বিরুদ্ধে তারা কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। মবকে তারা বলছে একটা প্রেশার গ্রুপ হিসাবে তারা নাকি কাজ করছে। অতএব কিরণ ভৌমিক, পৃথ্বীশ, আমি নামটা যদি ভুল বলে থাকি আমি সরি, মানে পৃথ্বী কিশোর ভৌমিক। দুর্গাপূজা বাংলাদেশের সাংস্কৃতিক জগতের একটি অবিচ্ছেদ্য অংশ। এটা সনাতনীদের ধর্মীয় অনুষ্ঠান, সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান হিসাবে পালিত হলেও বাঙালির হাজার বছরের ঐতিহ্যের মাঝে এই অনুষ্ঠানটি পড়ে। ধর্ম যার যার উৎসব সভা, এইভাবেই আমাদের কথাটা বলতে হবে। তবে বিষয়টা হলো যে আমরা কি
আমরা কি এই এই বিষয়টাকে খুব সহজভাবে মেনে নিচ্ছি কিনা যে বাংলাদেশের সনাতনীদের উপর আক্রমণ চলবে? না, সহজভাবে মেনে নেওয়ার কারণ নেই। আমাদের সামনে রয়েছে বাংলাদেশের বাংলাদেশকে যিনি স্বাধীন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি বাংলাদেশকে যে নীতির ভিত্তিতে স্বাধীন করেছেন, সেই নীতি হলো এই বাংলাদেশ সকল বাঙালির। এখানে এই বাংলা হিন্দুর, এই বাংলা মুসলিমের, এই বাংলার খ্রিস্টানের, এই বাংলা বৌদ্ধের, এই বাংলার যে কোনো ধর্মের মানুষের। শুধু বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আপনার আস্থা রাখবেন। সাংহাই সম্মেলনে বাংলাদেশ কেন জানি সে বিষয়ে কিছু জানেন? লিজা, মুর্শেদ আক্তার লিজা, বাংলাদেশ কেন যায়নি এইটা আমি জানি কিনা সেটা সরাসরি বলবো যে কি কারণে যায়নি সেটা জানি, কিন্তু বাংলাদেশ সে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে যুক্ত হয়নি, কখনোই হয়নি সেটাই বলবো। তবে বাংলাদেশ ভবিষ্যতে যে যুক্ত হবে না সেটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু একটি কথা, এখানে বাংলাদেশ যুক্ত হোক আর না হোক, চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, ইরান, বেলারুস, কাজাকিস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, এই সেন্ট্রাল এশিয়ার সমস্ত দেশগুলো সেখানে যুক্ত, এবং আমাদের দেশের ইয়েও যুক্ত। সেখানে অংশগ্রহণ করেছে আপনারা জানেন মিয়ানমার। অতএব আমাদের চতুর্দেশের দেশগুলো যুক্ত সেখানে অংশগ্রহণ করেছে। বাংলাদেশ ডক্টর ইউনূসের নেতৃত্বে দিন বলেই হয়তোবা যায়নি। তবে বাংলাদেশকে আর এককভাবে, যে বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্র যে এককভাবে এখন ডক্টর ইউনূসের মাধ্যমে যে সকল কাজ করাতে চাচ্ছে, সেটার বিরুদ্ধে একটা তীব্র, মানে আমি বলবো খুব তীব্র একটা ইঙ্গিত প্রকাশ করেছে, যেখানে অবরুদ্ধ রাষ্ট্রগুলো যেমন উত্তর কোরিয়া, মায়ানমার, ইরান, এমনকি রাশিয়া, সেখানে উপস্থিতি আমেরিকার জন্য একটি সিগন্যাল বহন করে যে ইচ্ছা করলেই ইন্দো প্যাসিফিক ওই জোনটাকে তাদের, বাংলাদেশকে ইউজ করে তাদের ইচ্ছা মতো কাজগুলো করা এত সহজভাবে হবে না। এটা বাংলাদেশের রাজনীতির জন্য একটি ভবিষ্যৎ ইঙ্গিত প্রকাশ করছে যে এই নিরাপত্তা সংগঠন, যে নিরাপত্তা সংগঠনকে বলা হয় সাংহাই কোঅপারেশন, সেখান থেকে এই সিগন্যালটা দেওয়া হয়েছে। উপসংহারে আমি যে কথাটা আরেকটু বলতে চাই, চীনের প্রেসিডেন্ট মিস্টার সিং যে কথাটা বলেছেন, এক কেন্দ্রিক আধিপত্য নয়, আমাদের প্রয়োজন ন্যায্য বহুধ্রুবীয় বিশ্ব ব্যবস্থা। এটা সরাসরি আমেরিকার বিরুদ্ধে বলা হয়েছে। এবং আমেরিকান প্রেসিডেন্ট, আমেরিকার সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট বর্তমানের ডোনাল্ড ট্রাম্প, কিন্তু 12-13 ঘন্টা আগে অনেক আফসোস করে বলেছেন যে উনি একটা সোশ্যাল মিডিয়াতে, ওনার সোশ্যাল ট্রুথে উনি পোস্ট করেছেন যে রাশিয়া এবং ভারত চীনের অন্ধকার অতলে তলিয়ে গিয়েছে, এবং উনি তাদেরকে ইয়ে করেন, মানে বেস্ট অফ লাক ইয়ে করেন। এটা অনেকটা অনুযোগের, কিন্তু আমেরিকার বা হোয়াইট হাউস যে এই বিষয়টাকে খুব সহজভাবে দেখছে না। এটা যে তাদের একক আধিপত্যের বিরুদ্ধে একটি সম্মিলিত ব্যবস্থা হচ্ছে, সেই বিষয়টা প্রকাশ পেয়েছে। আমেরিকার জন্য যে ইঙ্গিত এই সংগঠন দিচ্ছে সেটা হলো চীন রাশিয়ার ঘনিষ্ঠতা। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া আরো চীনের উপর বেশি নির্ভরশীল হয়ে উঠেছে। সামিটে পুতিন শি একসাথে উপস্থিতি তা থাকা প্রতীকী বার্তা দেয়। ভারতীয় দ্বৈত কূটনীতির কথা, আপনারা জানেন যে ভারত কোয়াডের মেম্বার। কোয়াড হলো ভারত, অস্ট্রেলিয়া, জাপান এবং ইউএস এর একটি এই ধরনেরই একটি কোঅপারেশন অর্গানাইজেশন, সেটাও সহযোগিতা এবং নিরাপত্তার জন্য। সেখানে ভারতের অবস্থান আছে। মার্কিন আরো অংশীদারিত্ব বজায় রেখেও ভারত এসসিও অর্থাৎ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সক্রিয়, মানে তাদের স্থায়ী সদস্য হিসেবে আছে। অতএব এই দুই দিক খোলা কৌশল আমেরিকার জন্য জটিলতা অবশ্যই তৈরি করবে, ভারতের এই দুই দিক খোলা রাখার